একজন ডেলিভারি বয় খাবার দিতে দেরি করায় তাকে অপমান করা হয়, এমনকি তার নামে কমপ্লেনও করা হয়, আর সেদিনই তার চাকরিটা চলে যায়। কিন্তু কে জানতো এই অপমানের পর তার জীবন এমনভাবে বদলে যাবে? সব কিছু জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তন্ময় ছিল এক সাধারণ ছেলে, একটা খাবার ডেলিভারি কোম্পানিতে কাজ করত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন রকম খাবার পৌঁছে দিত কাস্টমারের বাড়িতে। তার কোনো বড় স্বপ্ন ছিল না, তবে পরিবারকে সাহায্য করতে চাইতো। ছোটবেলা থেকেই নিজের জীবনের জন্য সংগ্রাম করে এসেছিল সে। একদিন এমন একটা দিন ছিল যেদিন তন্ময় নিজের জীবনে কখনো ভাবেনি এমন কিছু ঘটবে। সেই দিনটি ছিল বৃষ্টির রাত। সাইকেল চালিয়ে প্রতিদিনের মতো ডেলিভারি দিতে বেরিয়ে পড়েছিল সে, কিন্তু সে জানতো না সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটবে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বৃষ্টির মধ্যে সাইকেল চালানো সত্যি কঠিন ছিল। রাস্তায় জল জমেছিল, কোথাও হাঁটু সমান, কোথাও পিচ্ছিল কাদা। চারপাশে গাড়ি দৌড়াত্ম, হর্নের শব্দে রাস্তা মুখর। ছাতা হাতে মানুষ ছুটছে, কেউ ফুটপাত ধরে, কেউ ভিজে সপসপে রাস্তায়। সেই ভিড়ের মধ্যে নিজের সাইকেল সামলাতে গিয়ে তন্ময় কপালে ঝরে পড়ছিল ঘামের সঙ্গে মিশে যাওয়া বৃষ্টির জল। তার মাথায় ঘুরছিল অর্ডারের তালিকা আর সময় মতো খাবার পৌঁছে দেওয়ার চাপ। 3টি বাড়িতে পৌঁছাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। একটু দেরি হলেই খাবার হবে নষ্ট, আর তার চাকরিও ঝুঁকির মুখে পড়বে। প্রথম বাড়িতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলা মুখ ভেঙে বললেন, এত সময় কোথায় ছিলে? খাবার তো ঠান্ডা হয়ে গেছে। তন্ময় খুব নিঃশব্দে উত্তর দিল, ম্যাম, বৃষ্টি আর সাইকেল ছিল। মহিলা তীব্রভাবে বললেন, এটা ঠিক নয়, আমি কোম্পানিতে কমপ্লেন করব। তন্ময় হালকা হেসে বলল, ম্যাম, আমি দুঃখিত, আমি জানি, আমি তো চেষ্টা করেছি। এরপর আবার সাইকেল চালিয়ে দ্বিতীয় বাড়িতে পৌঁছানোর পথে আরও বিপত্তি। ভিজে ভিজে সাইকেল চালানোর শক্তি কমে আসছিল। তারপরেও পৌঁছে গেল সে। তবে দ্বিতীয় বাড়ির কাস্টমারও তেমনই অস্বস্তিকর ব্যবহার করলো। তুমি কি জানো আমি কতটা অপেক্ষা করেছি? খাবার তো ঠিক সময় আসলো না। এমনভাবে খাবার পৌঁছানো উচিত ছিল না। আজকের জন্য ঠিক আছে, কিন্তু পরবর্তীবার যদি এমন হয় আমি আর অর্ডার করব না। তন্ময় কিছুই বলল না, জানতো আর কিছু বললে আরও সমস্যায় পড়বে। তার মনে হচ্ছিল আজকে রাতে বৃষ্টিতে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। এক সময় শেষ বাড়ির দিকে যেতে গিয়ে তন্ময় তীব্র ঝড়ের মধ্যে পড়ে গেল। সাইকেল টলছিল, রাস্তা ভেসে যাচ্ছিল। কোনোভাবে প্রাণপণ চেষ্টা করে সে খাবার পৌঁছে দিল, কিন্তু দরজা খুলতেই কাস্টমারের বিরক্তি মুখ দেখে তার মন খারাপ হয়ে গেল। এখন খাবার নিয়ে আসছো? 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, সব ঠান্ডা হয়ে গেছে। এত বাজে সার্ভিস আমি জীবনে দেখিনি, কাস্টমার গম্ভীর গলায় বলল। তন্ময় কিছু বলার আগেই কাস্টমার ফোনে কারোর সাথে কথা বলতে লাগলো। এই ছেলেটার নামে আমি আজই কমপ্লেন করব। ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে তন্ময় চুপচাপ সব শুনছিল। তন্ময় কিছু বলতে পারল না। তার শরীরটা কাঁপছিল ঠান্ডায়, আর মনটা ভারীও উঠছিল অপমানে। ভিজে জামা কাপড়ে সাইকেল ঠেলে একটু দূরে গিয়ে দাঁড়ালো। ভিড়ের মধ্যে কেউ তার দিকে তাকায়নি। ঠিক যেমন এই শহর কখনো কোনো ক্লান্ত মুখের দুঃখ দেখতে পায় না। আজকের দিনটা তার কাছে শুধু একটা দিন নয়, যেন নিজের অক্ষমতার একটা চুপচাপ স্বাক্ষর হয়ে রইল। রাত 10:30টায় তন্ময় যখন অফিসে ফিরে এলো, তার ম্যানেজার এক ঝলক তার মুখের দিকে তাকিয়ে বললেন, আজকের রিপোর্ট দেখে মনে হচ্ছে তুমি বেশ কয়েকটি ডেলিভারি সময় মতো শেষ করতে পারোনি। তন্ময় অবাক হয়ে বলল, স্যার, বৃষ্টি হচ্ছিল তো। আমি জানি তন্ময়, কিন্তু কাস্টমাররা যদি খুশি না থাকে তখন সেটা আমাদের জন্য কঠিন। আজ 3টি বাড়ি থেকে কমপ্লেন এসেছে। তারা বলেছে খাবার পেতে তারা কয়েক ঘন্টা দেরি করেছে এবং ঠান্ডা খাবার পেয়েছে। তুমি কি জানো তাদের প্রত্যেকটি ডেলিভারি আমাদের রেটিংয়ে খারাপ প্রভাব ফেলবে? তন্ময় কিছু বলার আগেই ম্যানেজার গম্ভীর গলায় বললেন, দুঃখিত তন্ময়, কিন্তু কাস্টমারের সন্তুষ্টি আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তোমার চাকরি এখানেই শেষ। তন্ময় হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছু আসছিল না। সেদিন তার জন্য পুরো পৃথিবী একেবারে বদলে গিয়েছিল। অফিস থেকে বের হতেই তন্ময়ের মনে হচ্ছিল যেন পৃথিবীটাই তার উপর ভেঙে পড়েছে। ম্যানেজার যখন বলল, দুঃখিত তন্ময়, তোমার চাকরি এখানেই শেষ, তখনই তার মনে হলো যেন পুরো পৃথিবী তার বিরুদ্ধে।
আগেই বৃষ্টি, ঝোড়ো বাতাস এবং সাইকেলের সমস্যা, তারপরেই উপস্থিতি। যে কাজে সে এতটা সময় দিয়েছে, যে কাজে তার ঘামের সাথে তার প্রত্যেকটা দিন কেটেছে, সেই কাজই আজ তাকে ছেড়ে দিয়ে চলে গেল। তার মনে হচ্ছিল যেন তার জীবন এক নিমেষে থেমে গেছে। তার বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা ছড়িয়ে পড়ল। চাকরি চলে যাওয়ার সাথে সাথে তার সব আশা যেন একত্রিত হয়ে মাটি হয়ে গেল, কিন্তু সে বুঝতে পারছিল না এখন কি করবে। রাতে সে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় ঠান্ডা বাতাস এবং বৃষ্টির ফোঁটা তার শরীরে লেগে যাচ্ছিল। এক সময় সে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখের সামনে এক এক করে ভেসে উঠছিল তার জীবনের ছবি। এখন সে কি করবে, নিজেকে প্রশ্ন করছিল। তন্ময়ের মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার বাবা মারা যাওয়ার পর তাদের জীবন ছিল এক প্রকার সংগ্রাম। তার মা অন্য লোকেদের বাড়িতে কাজ করে তাদের জন্য কিছু টাকা রোজগার করত, আর বাকি সময়টা তন্ময় নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করত। তার ছোট্ট একটা দিদি ছিল, যার সঙ্গে সে সবসময় খেলতো, লুকোচুরি খেলতো। কিন্তু তন্ময় জানতো একদিন তার সেই দিদিরও বিয়ে হয়ে যাবে এবং তখন তার মায়ের একমাত্র আশ্রয়ও চলে যাবে। সেই মুহূর্তে মায়ের কষ্টের বোঝা আরও ভারী হয়ে যাবে, আর তাকে একা থাকতে হবে তার শূন্য বাড়িতে। কিন্তু আজ এই অবস্থায় দাঁড়িয়ে তন্ময়ের মাথায় কেবল একটাই প্রশ্ন, তার ভবিষ্যৎ কী হবে? তার দিদি, মা, তার পরিবারের জন্য সে কী করবে? সে কখনো নিজের জন্য কিছু চায়নি, কখনো নিজের স্বপ্নের পিছনে ছুটে যায়নি। সে জানতো তার দায়িত্ব ছিল তার পরিবারকে সুরক্ষা দেওয়া। কিন্তু আজ চাকরি চলে যাওয়ার পর তার মনে হচ্ছিল সে যেন আবার শুরু করতে পারবে না। তার বিশ্বাস ভেঙে গিয়েছিল। তার মনে একটাই চিন্তা, তাহলে এখন কি হবে? অন্ধকার রাতের পথে সাইকেল চালাতে চালাতে একসময় সে বাড়ির সামনে এসে দাঁড়ালো। মাথায় ভেসে উঠল তার মায়ের মুখ। তার মনে পড়ল তার দিদির বিয়ের কথা। বহু কষ্টে, অনেক অপেক্ষার পর 3-4 মাস পর দিদির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এখন এই মুহূর্তে সে জানতো না কি করবে। তাদের কি হবে যদি আর কিছু না করতে পারি? এই চিন্তাগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। সে ঠিক বুঝতে পারছিল না তার আগামী দিনগুলো কেমন হতে চলেছে। তন্ময় যখন ঘরে ফিরে এলো, তখন তার দিদি দরজা খুলে তার চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার চোখের অবস্থা দেখে দিদির মনে সন্দেহ হলো। সে বলল, কি হয়েছে তন্ময়? তোর চোখে এত অস্বাভাবিক কিছু কেন? তন্ময় একবার চুপ করে রইল। তারপর কষ্টে গলা কাঁপতে কাঁপতে বলল, সব শেষ হয়ে গেল দিদি। আমার চাকরিটা চলে গেল। 3টে ডেলিভারি করতে বাকি ছিল, আর বৃষ্টির জন্য খাবার পৌঁছাতে দেরি হয়ে গেছিল। কাস্টমাররা কমপ্লেন করেছে, আর কোম্পানির মালিক আমার উপর রেগে গিয়ে বললেন, তোমার চাকরি এখানেই শেষ। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তন্ময়ের কথা শুনে তার মা, যিনি হাতে জল নিয়ে এসেছিলেন, কান্না চেপে রেখেও কিছু বললেন না। কিন্তু তার মুখের ভাব বদলে গেল। জলটাও তার হাত থেকে পড়ে গেল। তন্ময়ের মা চোখে চোখ রেখে তাকে বললেন, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আসলে ভগবান অনেক সময় আমাদের পরীক্ষা নেয়, আর যেটা ঘটে সেটা ভালোর জন্য ঘটে। হয়তো তোর জন্য কিছু ভালো কিছু অপেক্ষা করছে। তাদের কথাগুলো যেন একটা নিস্তব্ধতা নিয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। তন্ময়ের মা যা বললেন তা সান্ত্বনা হলেও তন্ময় জানত তার পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে। সংসার চালানো এখন অনেক বেশি মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সে মনে মনে ভাবছিল এই পরিস্থিতি কবে সারা হবে। কিছুদিন পর তন্ময় তার মায়ের কিছু সোনার গয়না বন্ধক রেখেছিল, যাতে সংসার চালানো যায়। কিন্তু তাও আর কতদিন চলবে? সামনের দিনগুলো অনিশ্চিত। তার দিদির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এখন সে কী করবে তার জানা নেই। চাকরি চলে যাওয়ার পর তন্ময়ের জীবনটা যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। একদিন তন্ময় পাড়ার করিম চাচার কাছে টাকা ধার চাইতে গেল। করিম চাচা ছিলেন খুবই সদালাপী, কিন্তু তার মুখে চিন্তা ছিল। তন্ময় তার কাছে গিয়ে বলল, চাচা, কিছু টাকা লাগবে। আমাদের পরিস্থিতি খুব খারাপ। দিদির বিয়ে 3-4 মাস পর। সব কিছু ঠিকঠাক করার জন্য কিছু সাহায্য করতে পারো? করিম চাচা মাথা নেড়ে বললেন, আমার কাছে এখন কোনো টাকা নেই তন্ময়, কিন্তু দুঃখিত, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এমনকি তন্ময় তার বন্ধুদের কাছেও সাহায্য চাইল, কিন্তু কেউ তাকে সাহায্য করল না। সবাই নিজের জীবনে এতই ব্যস্ত ছিল যে
কেউ তার পাশে দাঁড়ানোর কথা ভাবেনি। করিম চাচা, যিনি প্রায়ই তাকে পরিবারের মতো দেখতেন, যখন সাহায্য করতে অস্বীকৃতি জানালেন, তখন তন্ময় বুঝতে পারল যে এ পৃথিবীতে অনেক কিছুই নিজের উপর নির্ভর করে, কিন্তু যখন তুমি নিঃস্ব হয়ে যাও তখন সবার পেছনে ছুটেও কিছু পাওয়া যায় না। দুঃখের সাথে তন্ময় ঘরে ফিরে এলো। সময় চলে যাচ্ছিল, কিন্তু কিছুই বদলাচ্ছিল না। 3-4 মাস কেটে গেল। তার মা আবারও অন্যদের কাছে ঋণ নিয়ে সংসার চালাচ্ছিল, আর তার দিদির বিয়ে একের পর এক দেরি হতে হতে শেষ পর্যন্ত ভেঙে গেল। ছেলের দেনা পাওনার কারণে তাদের পরিবার সম্মান হারালো। তন্ময় নিজেকে দোষী মনে করছিল। সে জানত তার অক্ষমতার কারণে এত কিছু ঘটেছে। এই সময় তন্ময়ের মনের অবস্থা আরও তীব্র হয়ে উঠেছিল। সে ভাবছিল, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কি আমি কিছু করতে পারবো? আমার দিদির জন্য, আমার মায়ের জন্য কিছুই কি করতে পারবো না? এমন সময় এক এক করে তন্ময়ের জীবন আরও কঠিন হয়ে দাঁড়ালো। একদিন তন্ময় ঘরে ফিরে এসে দেখল দিদি একদম চুপচাপ বসে আছে। একটু চিন্তা করে দিদি বলল, তুই জানিস ভাই, ওই ছেলেটার সাথে বিয়ে করার আমার ইচ্ছে ছিল না। মায়ের চাপের কারণে রাজি হয়ে গিয়েছিলাম। মা শুধু বলছিল, তোর বয়স হয়ে যাচ্ছে, বিয়েটা করে নে। এখন যখন বিয়েটা ভেঙে গেছে ভালোই হয়েছে, তবে এখন আমি কিছুদিন নিজে কাজ করতে চাই, তারপর বিয়ে করতে চাই। তন্ময় একটু চুপ করে শুনল, তারপর নিজের মনে ভাবল, দিদি হয়তো আমার কষ্ট দেখে এসব বলছে, আর কিছু না। একদিন রাতে সবাই মিলেমিশে রাতের খাবার খাচ্ছিল। মায়ের মুখে কিছুটা চিন্তা ছিল। হঠাৎ তার দিদি একটু চুপচাপ থাকার পর গম্ভীর কণ্ঠে বলল, মা, আমি একটা কেকের দোকানে কাজ করতে যাচ্ছি। বাড়ির অবস্থা যতই চেষ্টা করি কিছুতেই বদলাচ্ছে না, তাই আমি এই কাজটা করতে চাই, কিছু উপার্জন করতে চাই। তোমরা যদি সম্মতি দাও তাহলে আমি এই কাজটা শুরু করব। তন্ময় এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল, কিন্তু তারপর তার চোখের সামনে দিদির দৃঢ় সিদ্ধান্তটা স্পষ্ট হলো। কিছু না বলেই সে চুপচাপ খেতে লাগলো। মনে মনে ভাবছিল, এত কিছু হয়ে গেল, তবুও দিদি এত বড় সিদ্ধান্ত নিচ্ছে। পরদিন তন্ময় পাড়ার গ্যারেজে কাজ নিতে গেল। গ্যারেজের কাজটা তার পছন্দ ছিল না, তবে তাতে তার কোনো প্রতিবন্ধকতাও ছিল না। সে জানত ঘুরে দাঁড়ানোর জন্য কাজের কোনো সম্মান নেই। যা দরকার তা হলো সৎভাবে কিছু উপার্জন করা। তবুও গ্যারেজে কাজ করা তার জন্য সহজ ছিল না। কয়েক মাস কেটে গেল। তন্ময়ের জীবন একেবারে থেমেছিল না, তবে পরিস্থিতি তেমন বদলালো না। একদিন সন্ধেবেলায় তন্ময় ঘরে ছিল, কিছুটা অবসন্ন, কিছুটা ভাবনায় ডুবে। হঠাৎ তার দিদি একটা কেক তৈরি করে তন্ময়ের সামনে নিয়ে এলো। ভাই, দেখ তো কেকটা কেমন হয়েছে। দিদি বলল, কেকটি হাতে ধরিয়ে দিয়ে। তন্ময় কেকটি হাতে নিয়ে কেমন যেন অবাক হয়ে গেল। এর আগে সে কখনোই ভাবেনি তার দিদি এমন সুন্দর কেক বানাতে পারবে। কেকের ঘ্রাণে তন্ময় যেন অস্থির হয়ে পড়ল। কেকটি খেয়ে তার মুখে এক অদ্ভুত স্বাদ লেগে রইল। তার মাও তখন কেকটি খেয়ে বললেন, কি সুন্দর কেক, খুব ভালো হয়েছে। তন্ময় তখন আরও একটু অবাক হয়ে গেল। কেকের এমন সুন্দর স্বাদ তন্ময় কখনোই আশা করেনি। তখন তার মাথায় একটা আইডিয়া এলো। কয়েকদিন আগে ফেসবুকে সে দেখেছিল কিছু মানুষ রান্না করা খাবারের ভিডিও শেয়ার করে অনেক ভিউ পায় এবং সেই ভিউ থেকে পয়সা ইনকাম করতে পারে। তখন তার মনে হলো, কেন না তাদের কেকের ভিডিও তৈরি করা শুরু করা যায়। তন্ময় দিদির দিকে তাকিয়ে বলল, দিদি জানিস, ফেসবুকে অনেকেই দেখেছি রান্নার ভিডিও করে ভালো ভিউজ পাচ্ছে, আর সেখান থেকে পয়সাও রোজগার করছে। তুই তো এত সুন্দর কেক বানাস, যদি তুই কেক তৈরি করিস আমি ভিডিও করব। সবাই যখন চেষ্টা করছে আমরা কেন নয়, না হয় আমরাও একবার চেষ্টা করে দেখি। তার দিদি এক মুহূর্তের জন্য চিন্তা করলো, এরপর একটু গম্ভীর মুখে বলল, তবে ভাই, হাতে তো খুব একটা সময় নেই, এই কাজে সময় না দিতে পারলে কিছুই হবে না। তন্ময় হেসে বলল, তোমার কাজ তো কেক বানানো, আমি বাকি সব কাজ ম্যানেজ করে নেব। তুমি শুধু কেক বানাও আর আমি ভিডিও করব। তার মা তখন পাশে দাঁড়িয়ে শুনছিলেন। তিনি মুচকি হাসি দিয়ে বললেন, বাহ, যদি তোমরা দুই ভাই বোন মিলে কাজ শুরু করো তাহলে নিশ্চয়ই সফল হবে। আমি তোমাদের সাহায্য করতে পারি। অতঃপর তারা শুরু করলো। প্রথমে কেক বানানো, ভিডিও করা এবং ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের কেকের ভিডিও শেয়ার করা শুরু হলো। কিন্তু প্রথম কয়েক মাস
কিছুই হয়নি, কোনো ভিউ বা ফলোয়ার আসেনি। তাই তন্ময় আর তার দিদি একদম হতাশ হয়ে পড়েছিল। তাদের মনে হয়েছিল হয়তো তাদের ভাগ্যই খারাপ। তবে একদিন সকালে তন্ময় ঘুম থেকে উঠে তার ফোন চেক করে দেখে একটা ভিডিওতে প্রচুর ভিউ আসছে, তাতে আরও অনেক অর্ডারও এসেছে। এমনকি বেশ কিছু লোক কমেন্টও করেছে, এটা সত্যিই সুন্দর, আমাদেরও চাই। এটা দেখে তন্ময় বিশ্বাসই করতে পারছিল না। সে তার দিদির কাছে দৌড়ে গিয়ে বলল, দিদি দেখো, আমাদের ভিডিওটা অনেক ভিউ পাচ্ছে, অনেক অর্ডারও এসেছে। তার দিদি অবাক হয়ে গেল, তাহলে কি আমাদের কাজটা সত্যিই চলছে? এখন দুই ভাই বোনের কাজ আরও গতিশীল হয়ে ওঠে। তন্ময় কেকের অর্ডার অনুযায়ী ডেলিভারি করতে শুরু করে আর তার দিদি কেক বানাতে থাকে। প্রতিদিন আরও বেশি অর্ডার আসতে লাগলো। কেকের ভিডিও আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচিতি বাড়তে থাকে। একসময় তাদের কেকের ব্যবসা এত বড় হয়ে ওঠে যে তাদের নিজের একটা কেক কোম্পানি গড়ে উঠল। তন্ময়ের মা ও দিদি খুব খুশি ছিল আর তাদের ছোট্ট পরিবারটি ধীরে ধীরে নতুন এক স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিল। অবশেষে 2 বছর পর তন্ময়ের একটি বড় কেক কোম্পানি হয়ে ওঠে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের কেকের ডেলিভারি শুরু হয়। তাদের পরিবারও সম্মানিত এবং সুখী হয়ে ওঠে। তন্ময়ের দিদির ধুমধাম করে বিয়েও হয়ে যায়। তন্ময় আজকে অনেক সফল। অনেক মানুষের কাছে সে এখন এক প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তার ব্যবসার সাথে কাজ করা অনেকেই এখন তার অধীনে কাজ করে। তার কঠোর পরিশ্রম, দৃষ্টি এবং পরিবারের সমর্থন তাকে সাফল্য এনে দিয়েছে। এখন তন্ময় যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটি বাস্তবে পরিণত হয়েছে। আজকের এই সাফল্যের পিছনে রয়েছে একের পর এক সংগ্রাম, আর সেই কঠিন সময়ে তার পরিবারের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি। সবারই একটি বার্তা, কঠিন পরিস্থিতিতে যে হার মানে না সে একদিন সফল হয়। আসলে নিজের প্রতিভা আর পরিশ্রমকে যদি সঠিক পথে কাজে লাগানো হয় তবে জীবন বদলে দিতে বেশি সময় লাগে না। তো বন্ধুরা, আজকের এই তন্ময়ের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবেন।